বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেছেন টিউলিপ। ৩২ নম্বরের সেই ভাঙা বাড়ির ছবি তুলে যা বললেন গায়িকা ন্যান্সি। কেন ডক্টর ইউনূসের জন্য লাল গালিচা নিয়ে অপেক্ষায় চীন। গার্মেন্টস গ্রুপ বন্ধ সংশ্লিষ্ট অনন্ত জলিলের দাবি মিথ্যা বললেন প্রেস সচিব। ফ্যাসিস্টদের দোসররা নানা জায়গায় এখনো রয়ে গেছে বললেন নাহিদ। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেছেন টিউলিপ। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে নিশানা করে ভিত্তিহীন প্রচারণার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে নানা দুর্নীতির সব অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক বলেও দাবি করেছেন তিনি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে দুদক তার আইনজীবীদের পাঠানো একটি চিঠিতে এ অভিযোগ করা হয়। পরে দুদকের পক্ষ থেকেও এ চিঠির একটি জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসির। গত জানুয়ারিতে লেবার মন্ত্রিসভার অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ। ওই পদে তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেয়া। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো খাতের ব্যয় থেকে প্রায় ৩৯০ কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ তদন্ত করেছে দুদক। দুদকের কাছে লেখা চিঠিতে টিউলিপের আইনজীবী স্টিফেনসন হারউডের পাঠানো চিঠিতে বলা হয়, দুদক বা বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো ক্ষেত্রে সুষ্ঠুভাবে সঠিক ও স্বচ্ছতার সঙ্গে আনেননি। অবিলম্বে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ তৈরি বন্ধ এবং তার ভাবমূর্তি খুনের লক্ষ্যে আর কোনো মিডিয়া ব্রিফিং ও প্রকাশ্য মন্তব্য না করতে বলা হয়েছে চিঠিতে। হারউড তার দাবির পুনরাবৃত্তি করে বলেন, টিউলিপ কোনোভাবেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে জড়িত ছিলেন না। যদিও ২০১৩ সালে ক্রেমলিনে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাকে একই ছবিতে দেখা গেছে। বিষয়টি নিয়ে দুদকের পাল্টা চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে। তার মতো একজন রাজনীতিবিদ কিভাবে সরলতার কারণে নির্দোষ থাকার দাবি করেন। টিউলিপের পাঠানো চিঠিতে বলা হয়, ২০০৪ সালে লন্ডন কিংস ক্রস এলাকায় উপহার হিসেবে পাওয়া ৭ লাখ পাউন্ডের ফ্ল্যাটটি কোনো না কোনোভাবে আত্মসাতের ফল বলে যে দাবি করা হয়েছে তা সত্য নয়, কারণ এটি পারমাণবিক বিদ্যুৎ চুক্তির ১০ বছর আগেকার ঘটনা। কিংস ক্রসের ফ্ল্যাটটি তাকে দিয়েছিলেন আব্দুল মোতালিব নামে এক ব্যক্তি, যাকে খুব ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু এবং টিউলিপের গডফাদারের মতো বলে উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমে দুদকের ব্রিফিংয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ অগ্রহণযোগ্য চেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে। দুদকের চিঠিতে দাবি করা হয়েছে, বড় হওয়ার পর তিনি জীবনের বেশিরভাগ সময় দুর্বৃত্তায়িত আওয়ামী লীগ ঘনিষ্ঠদের মালিকানাধীন বাড়িতে কাটিয়েছেন এবং এটি প্রমাণ করে যে তিনি এই দলের দুর্নীতি থেকে লাভবান হয়েছেন। ৩২ নম্বরের সেই ভাঙা বাড়ির ছবি তুলে যা বললেন গায়িকা ন্যান্সি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বর্তমানে বাড়িটির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৩২-এর সেই বাড়ি ভাঙার ১ মাস পর সেখানে গিয়ে ছবি তুলেছেন বিনোদন জগতের সঙ্গীতের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার ১৯ মার্চ রাতে সেই ছবি সামাজিক মাধ্যম নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন সঙ্গীত শিল্পী ন্যান্সি। ছবির ক্যাপশনে ন্যান্সি লিখেছেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা। আরেক পোস্টে এ সঙ্গীত শিল্পী লিখেছেন, আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনির দোসরদের বুকে ঘুমাতে গেলাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে ন্যান্সি বলেছেন, এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে, কারণ শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি এবং মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি, তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের। এর আগেও একাধিক আওয়ামী লীগ নেতার প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এই গায়িকা ন্যান্সি। তারই ধারাবাহিকতায় এবার ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়েও ছবি তুলতে দেখা গেল তাকে। কেন ডক্টর ইউনূসের জন্য লাল গালিচা নিয়ে অপেক্ষায় চীন। আগামী সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাবেন।
তার এ সফরে চীন লাল গালিচা বিছিয়ে উষ্ণ অভ্যর্থনার আয়োজন করবে বলে আশা করা হচ্ছে, কারণ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিবেশী ভারতের সাথে উত্তেজনার মধ্যে চীনের সাথে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পৃক্ততা খুঁজছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল শান্তি বিজয়ী ইউনূস গত বছরের আগস্ট থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা জানিয়েছে, ইউনূস 27 মার্চ চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। তিনি পরের দিন বেইজিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে এবং পরে খ্যাতনামা পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হবে। ডক্টর ইউনূসের প্রথম চীন সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে, কারণ সরকার পতনের পর নয়াদিল্লি হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাদের আশ্রয় দিয়েছে। জানুয়ারিতে ভারত বাংলাদেশের সাথে ভাগ করা তাদের প্রায় 4100 কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ পুনরায় শুরু করে। সীমান্তে 3 দিকে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়। এ ঘটনায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় গত 12 জানুয়ারি ভারতের হাই কমিশনারকে তলব করে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করে। মন্ত্রণালয় জানায়, এর ফলে সীমান্তে উত্তেজনা ও অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে ভারত পরের দিনই দাবি করে যে বেড়া নির্মাণে সব প্রোটোকল এবং চুক্তি অনুসরণ করা হয়েছে। উত্তেজনার সর্বশেষ উৎস মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের একটি মন্তব্য, যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে ভারতের সুরে সুর মিলিয়েছেন। সোমবার নয়াদিল্লিতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গ্যাবার্ড বলেন, দীর্ঘদিন ধরে দুর্ভাগ্যজনকভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, হত্যা মার্কিন সরকারের জন্য উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র। ইউনূসের কার্যালয় তার মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছে যে গ্যাবার্ড কোনো প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই মন্তব্য করেননি। গার্মেন্টস গ্রুপ বন্ধ সংশ্লিষ্ট অনন্ত জলিলের দাবি মিথ্যা, বললেন প্রেস সচিব। পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের 240টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্ত জলিল যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার 19 মার্চ রাতে সচিব তার ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে পোস্ট দিয়ে একথা বলেন। শফিকুল আলম বলেন, অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত। পোশাক কারখানা 240টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে তার যে দাবি তা সম্পূর্ণ মিথ্যা। এছাড়া বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, সেটিও অসত্য। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার দাবি, সেটিও ভুল তথ্য। প্রেস সচিব বলেন, প্রকৃত তথ্য হলো গত 7 মাসে বাংলাদেশের রপ্তানি 11% বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া ও সাভারের প্রায় 99% কারখানা খোলা ছিল। সরকারের দাবি মিথ্যা হলে অনন্ত জলিলকে তার তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করার জন্য অনুরোধ জানান শফিকুল আলম। ফ্যাসিস্টদের দোসররা নানা জায়গায় এখনো রয়ে গেছে, বললেন নাহিদ। ফ্যাসিস্টদের দোসররা নানা জায়গায় এখনো রয়ে গেছে মন্তব্য করে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সেই ফ্যাসিস্ট সিস্টেমকে বদলাতে হবে। যাদের হাতে নেতৃত্ব যাবে তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ। রাজনৈতিক ঐক্যের অভাবে বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে তারা সুযোগ নিয়ে ক্ষতি করবে। বুধবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে, তবে দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে ও বসা যাবে এমন পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একসঙ্গে বসা ও কথা বলার পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে। রাজনৈতিক ঐক্য প্রয়োজন, কেননা রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে ওঠে। রাজনৈতিক ঐক্য প্রয়োজন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে ওঠে। এ সময় জাতীয় নাগরিক পার্টির ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করতে হবে বলে প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম।